হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। আমাদের সেকেন্ড পার্ট স্টার্ট করব আজকে প্রবলেম সেশনের। আর স্টার্ট করার আগে কিছু জিনিস দেখে নিই যেটার উপর বেস করে আজকের প্রবলেমগুলো আলটিমেটলি সেই ডাইনামিক্স আর কাইনামেটিক্স অফ সার্কুলার মোশনই ইউজ হবে, কিন্তু কিছু জিনিস এক্সট্রা আছে। তো ধর প্রথম যদি বলি নিউটনস লজ অফ মোশনের কনটেক্সট থেকে যে আর্থ attracts every object towards its center। যে প্রত্যেকটা অবজেক্টকে আর্থ নিজের সেন্টারের দিকে অ্যাট্রাক্ট করে, যারাই কোথায় আছে আর্থের গ্র্যাভিটেশনাল ফিল্ডের মধ্যে আছে। তো গ্র্যাভিটেশন যেহেতু হয়নি, তো জাস্ট আমরা বলে রাখছি টুয়ার্ড সেন্টার অ্যাট্রাক্ট করছে। আচ্ছা, এবার দেখ যে আর্থ, যদি আমি এটা নিই আর আর্থের ওপর কোনো একটা অবজেক্ট নিই যার মাস এম, টুয়ার্ড সেন্টার আর থেকে অ্যাট্রাক্ট করে। কোন ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট করে সেটা আমি অলরেডি জানি, গ্র্যাভিটেশনাল ফোর্স এম জি দিয়ে অ্যাট্রাক্ট করছে। এই যে এম জিটা, সেটাকেই আমরা কি বলি, ওয়েট অফ অবজেক্ট বলে দিই। আচ্ছা, এই ওয়েট অফ অবজেক্ট যেটা আমরা বলে দিই নিউটনস লজ অফ মোশনে করেছি, বা এখানেও সার্কুলার মোশনের ডাইনামিক্সে দেখবি এমজি ডাউনওয়ার্ডস বলেই দিয়েছি। এটা যখন আমি ক্যালকুলেশন করছি বা ধরছি, তখন উইদাউট কনসিডারিং rotation of earth, যে আমরা আর্থ যে নিজের অ্যাক্সিসের অ্যাবাউটে সার্কুলার মোশন করছে, এটাকে কিন্তু কনসিডার না করি যদি, তাহলেই আমি সেটাকে কি বলছি, এমজি ফোর্স দিয়ে বা ওয়েট, এটাই এমজি। তো এটাকেই কোথাও বলে দেওয়া হয় তোর ট্রু ওয়েট। যদি আর্থের রোটেশনকে আমরা কনসিডার করতাম, ইফ we consider rotation of earth, then value of mg, और बोलते पारी better g will be reduced। কতটা সেটাই আমরা ডেরিভেশনটা করব, যে রোটেশন যখন কনসিডার করছি অ্যাকচুয়ালটা এমজি হবে না, বা ধর মাস তো চেঞ্জ করতে পারবো না, কারণ মাস হচ্ছে অ্যামাউন্ট অফ ম্যাটার বলতে পারি। জি চেঞ্জ হয়ে যাবে, জি চেঞ্জ হয়ে যেটা হবে সেটাকেই ধর যদি এখন বলে দিই এম জি এর জায়গায় জি ড্যাশ, তো যে ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট করবে সেটা এবার হয়ে যাচ্ছে কি আমার এম জি ড্যাশ, সেটাকেই আমি কি বলি, অ্যাপারেন্ট ওয়েট। কতটা, খুব একটা বেশি না, কিন্তু জাস্ট থিওরি আর ডেরিভেশনের পয়েন্ট অফ ভিউ থেকে কিছুটা তো কমবে। কি চেঞ্জ হলো, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, নিয়ার সারফেস চেঞ্জ হয়ে গেল, চেঞ্জ হয়ে হলো জি ড্যাশ, তাহলে ওয়েটও হয়ে যাবে এম জি ড্যাশ, সেটাকেই আমরা তখন বলবো অ্যাপারেন্ট ওয়েট অফ দ্য বডি। এবার এটার ডেরিভেশন দেখি আমরা। তো আর্থ স্ফেরিক্যাল অবজেক্ট নিই, পুরোটা স্ফেরিক্যাল না হলেও অলমোস্ট স্ফেরিক্যাল তো হয়।
এটা আর্থের অ্যাক্সিস কনসিডার করে নিচ্ছি। আর্থ নিজের অ্যাক্সিসের অ্যাবাউটে ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটিতে রোটেট করছে। তো পুরো ফ্রেমের মধ্যে আনার জন্য এটাকে এক্স অ্যাক্সিস কনসিডার করে নিলাম আর এটাকে ওয়াই অ্যাক্সিস। এই যে প্লেনটা দেখ আমি মধ্যেখানে এঁকেছি, এটাকেই কি বলা হয়? ইকুইটোরিয়াল প্লেন। এটাই আমার ইকুইটোরিয়াল প্লেন হয়ে গেল। ইকুইটোরিয়াল প্লেন এটা, আর্থের রেডিয়াস কিছু না কিছু আর, ক্যাপিটাল আর আমরা ধরে নিচ্ছি। সাপোজ ধর এখানে একটা মাস আছে এম, উইথ রেসপেক্ট টু আর্থ, যে কোনো অবজেক্টের দিকেই তুই দেখ না কেন, উইথ রেসপেক্ট টু আর্থ কি সেই অবজেক্ট স্ট্যাটিক কন্ডিশনে আছে, বলতে স্টেবল হয়ে আছে। যদি স্টেবল হয়ে থাকে তাহলে আর্থ রোটেট করছে, এটা তো স্বাভাবিক জিনিস ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটিতে। তাহলে প্রত্যেকটা অবজেক্ট আর্থের সাথে কি করছে? রোটেট করছে। আর্থের যে অ্যাঙ্গুলার ভেলোসিটি, প্রতিটা অবজেক্টেরও সেম অ্যাঙ্গুলার ভেলোসিটি হবে। তো আমি বলতে পারি এই মতো স্যার রোটেট করছে। রোটেট যখন করছে তার মানে সার্কুলার মোশন করছে। কোন সার্কেলকে? এই যে ওপরের সার্কেলটা আঁকলাম, এই ছোট্ট সার্কেলটাতে স্মল এমও একই অ্যাঙ্গুলার ভেলোসিটিতে রোটেট করছে। এবার লোকেশন কোথায়? সেন্টারের রেসপেক্টে আমি যদি দেখি, আর্থের সেন্টারের রেসপেক্টে এখানে কোথাও অবজেক্টের পজিশন এক্স অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল করে আছে? কিছু না কিছু অ্যাঙ্গেল থিটা। লোকেশন স্পেসিফাই করার জন্য আমি বলে দিলাম থিটা। থিটা দিয়ে আমি কি দেখাবো? অবজেক্টের ল্যাটিটিউড দেখিয়ে দিলাম এখানে। আর্থ ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটিতে রোটেট করছে, স্মল এমও ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটিতে রোটেট করছে, কিন্তু যে সার্কেলটাতে রোটেট করছে তার রেডিয়াস কিন্তু আর্থের রেডিয়াসের সমান না, বরং এই রেডিয়াসটা কত? এই রেডিয়াসটা হচ্ছে আমার স্মল আর, কিছু না কিছু কনসিডার করে নিচ্ছি। এবার দেখ, এটা যদি স্মল আর হয়, আর আর্থের রেডিয়াস যদি আমি ক্যাপিটাল আর ধরে নিই, আর এর কতটুকু পোর্শন এইটা, যে এইটুকু পোর্শনকে দেখ, তাহলে বলা যায় আর কস থিটা। স্মল আর এর ভ্যালু কত হয়ে যাবে? ক্যাপিটাল আর কস থিটা, যেখানে থিটা কি? থিটা হচ্ছে ল্যাটিটিউড। এই ঘটনা হওয়ার পর ওমেগা দুজনেরই সেম। এবার তুই যে কোনো ফ্রেম থেকে দেখ, সাপোজ ধর আমি যদি বলতাম যে আমি তো আর্থ থেকেই দাঁড়িয়ে দেখব, তার মানে আমি নিজে কোন পজিশনে আছি, মানে কোন রেফারেন্স ফ্রেমে আছি? নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সে আছি। যেই মুহূর্তে যাই আমার রেসপেক্টে স্মল এম কিসে? স্মল এম স্টেশনারি হয়ে দাঁড়িয়ে আছে, ইকুইলিব্রিয়ামে আছে। ফার্স্ট কারেকশন কি করতে হবে? ঘুরছে যেদিকে, ওমেগা যেদিকে, রেডিয়ালি আউটওয়ার্ড ডাইরেকশনে আমাকে সেন্ট্রিফিউগাল ফোর্স অ্যাপ্লাই করতে হবে, এফসিজি। এফসিজির ভ্যালু কত হয়? যাকে দেখছি তার মাস, যে দেখছে তার অ্যাক্সিলারেশন। সার্কুলার মোশন তো আমিও করব, তাহলে কত লিখে দিলাম? এসি। এম, এসি কত হয়? আর্থের অ্যাঙ্গুলার স্পিড যদি ওমেগা হয়, ওমেগা স্কোয়ার কোন রেডিয়াস নিয়ে? স্মল আর রেডিয়াস নিয়ে। সেখান থেকে তাহলে বলতে পারতাম এম ওমেগা স্কোয়ার স্মল আর ইকুয়ালস টু কত? আর কস থিটা, রেডিয়ালি আউটওয়ার্ড ডাইরেকশনে। এবার স্টার্টিংয়েই যেটা বললাম, আর্থ প্রত্যেকটা অবজেক্টকে কি করছে? টুয়ার্ড সেন্টার অ্যাট্রাক্ট করছে। যখন কোনো কিছু আমরা কনসিডার করিনি, কত ফোর্স নিয়ে অ্যাট্রাক্ট করতো? সেই ফোর্সটার ভ্যালুই হতো টুয়ার্ড সেন্টার এমজি। আমি বললাম যে যখন রোটেশনকে কনসিডার করব এমজির ভ্যালুর চেঞ্জ আসবে। এমজির ভ্যালুর চেঞ্জেস, আচ্ছা এটাকে একটু ব্রাইট কালারে করে দিই। টুয়ার্ড সেন্টার অ্যাট্রাক্ট করছিল, যদি না রোটেট করতো কত ফোর্স নিয়ে?
এমজি ফোর্স নিয়ে। রোটেশনের জন্য চেঞ্জেস আসবে, সেই চেঞ্জেসের পেছনে কোন ফোর্সটা, এবার সেটাকে দেখি। তো এই লাইন বরাবর দেখ আর্থ অ্যাট্রাক্ট করছিল, এটা যদি থিটা হয় এটাও কত হতে হবে, থিটা। এখন আমি সেন্ট্রিফিউগাল ফোর্সের যদি কম্পোনেন্টে ডিভিশন করি, তাহলে এই দিক বরাবর দেখ একটা কম্পোনেন্ট আসবে, কার কম্পোনেন্ট, সেন্ট্রিফিউগালের। কত লিখবো সেটাকে, এফ সিজি কস থিটা। কোন কম্পোনেন্ট এটা, কস কম্পোনেন্ট এলো, তাই এফ সিজি কস থিটা। এফ সিজির ভ্যালু ছিল এম ওমেগা স্কোয়ার আর কস থিটা, তার আবার কস কম্পোনেন্ট, তো এটা কত হয়ে যাবে, এম ওমেগা স্কোয়ার আর কসের কস কম্পোনেন্ট, তো এটা হয়ে গেল কস স্কোয়ার থিটা। যদি আর্থ রোটেট না করতো, টুয়ার্ড সেন্টার একটাই ফোর্স থাকতো এমজি। এবার আর্থ রোটেট করছে, তো আউটওয়ার্ড ডাইরেকশনেও একটা ফোর্স লাগছে, সেটা হচ্ছে এফসিজি কস থিটা। তাহলে এই মুহূর্তে আমি বলতে পারি নেট অ্যাট্রাকটিভ ফোর্স টুয়ার্ডস সেন্টার, এফ নেট লিখে দিচ্ছি, সেটা ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে, দেখ এটুকু শিওর যে এমজির ভ্যালু বেশি। যদি এমজির ভ্যালু বেশি না হতো তাহলে তো আমরা থাকতামই না, বরং ছিটকে বেরিয়ে যেতাম। এমজি টুয়ার্ড সেন্টার, অ্যাওয়ে ফ্রম সেন্টার ফোর্স কত, এফ সিজি কস থিটা, এফ সিজি কস থিটা। সেখান থেকে এমজি মাইনাস এম ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার থিটা হয়ে গেল এটা। যে কোনো ফোর্স ইকুয়ালস টু কি হয়, মাস ইনটু অ্যাক্সিলারেশন। সবগুলো মাস দেখ কমন নিয়ে ক্যান্সেল হয়ে যাবে। আর্থের সারফেসে কাছাকাছি আর্থের জন্য যে অ্যাক্সিলারেশন আসে সেটাকেই আমরা কি বলি, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি বলি। এই অ্যাক্সিলারেশনটাকে এবার জি না বলে আমি কত বলে দিচ্ছি, জি ড্যাশ, যেটার কথা বলেছিলাম চেঞ্জ হবে, সেটা ইকুয়ালস টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার থিটা। এটাই আমাদের এক্সপ্রেশন। কিসের এক্সপ্রেশন, নিয়ার সারফেস অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি কত, যখন আমরা কি কনসিডার করছি, আর্থের রোটেশনকে কনসিডার করছি, যে ভ্যালু কিছুটা হলেও চেঞ্জ হবে। প্র্যাকটিক্যালি যদি দেখি কতটা ভ্যালু চেঞ্জ হয়, খুবই কম, যেটাকে কনসিডার না করলেও হয়ে যায়। ওই জন্যই মোস্ট অফ দ্য প্রবলেমে দেখবি আমরা 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরে নিই আর প্রবলেম সলভ হয়ে যায়, কারণ এই ভ্যালুটা অ্যাকচুয়ালি খুবই কম। খুবই কম মানে খুবই কম, যেহেতু টপিকের মধ্যে আছে যে হ্যাঁ এরকম একটা ঘটনা হয়, আমরা কনসিডার করলাম। কারণ মনে যদি এই মুহূর্তে ধর ডাউট আসে যে স্যার এফ সিজি কস থিটা তো আমি নিলাম, আরও একটা কম্পোনেন্ট আসবে তো এদিকে, তার এদিকে, তাহলে কেউ না কেউ তো ব্যালেন্স করছে, হ্যাঁ স্ট্যাটিক ফ্রিকশন আছে, এয়ার প্রেশার আছে, তার জন্য উল্টো দিকে থাকবে। আর প্রত্যেকটা পার্টিকেলকে আমরা কি দেখি, স্টেবল কন্ডিশনে দেখি, যতক্ষণ অবধি না সে মুভ করছে। তো এটা যদি আমার জি ড্যাশের ভ্যালু হয়ে যায় ট্রু ওয়েটের জায়গায়, এবার যে বলছিলাম অ্যাপারেন্ট ওয়েট, অ্যাপারেন্ট ওয়েট ইকুয়ালস টু কত লিখেছিলাম, এম জি ড্যাশ, সেটাই ইকুয়ালস টু তাহলে হয়ে যাবে এম এন টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার থিটা। জাস্ট আইডিয়া থাকলেই এর ওপর বেস করে যে কোশ্চেনগুলো থাকে সেগুলো খুব একটা ট্যাকেল করতে সমস্যা হয় না। আবারও দেখ সেই জায়গাটা প্রুফ করলাম যে যখন কোনো কিছু কমপ্লিকেটেড হয়, কমপ্লিকেটেড বলতে কোথাও না কোথাও ভিজুয়ালাইজেশনে প্রবলেম হয়, তখন কিন্তু বেটার কে হেল্প করে, সেন্ট্রিফিউগাল হেল্প করে। যে আমি জানি যে এই অ্যাক্সিস বরাবর কিসে থাকতে হতো, ইকুইলিব্রিয়ামে থাকতে হতো, তাহলে টুয়ার্ডস সেন্টার আর এদিকের ফোর্স কোথাও না কোথাও ব্যালেন্স হয়ে যেত, সেখান থেকেই এত কিছু বার করা। এবার এটা যদি আমার ভ্যালু হয়ে যায় কিসের,
অ্যাপারেন্ট ওয়েটের এম জি ড্যাশ ইকুয়ালস টু কি লিখলাম, এম ইন্টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার থিটা। দুটো প্রমিনেন্ট পজিশন আমি এখান থেকে নোটিস করতে পারি। এক নম্বর হচ্ছে অ্যাট ইকুয়েটার, বা বলতে পারিস ইকুইটোরিয়াল প্লেন। এখানে কি হয়ে যায়, ইকুইটোরিয়াল প্লেন যদি দেখি, থিটা ইকুয়ালস টু কত হয়ে যাবে, 0। থিটা ইকুয়ালস টু 0 যদি হয়, এম জি ড্যাশের ভ্যালু কত হয়ে যাবে, এম জি ড্যাশের ভ্যালু হয়ে যাবে এম, জাস্ট এখানে পুট করে দে, থিটার জায়গায় 0, কস 0 কত 1, জি মাইনাস ওমেগা স্কোয়ার আর এটা একটা। আরেকটা প্রমিনেন্ট পজিশন হচ্ছে অ্যাট পোলস। পোল যদি দেখি, ল্যাটিটিউড কত হয়ে যাবে, থিটা ইকুয়ালস টু হয়ে যাবে 90 ডিগ্রি। সেখানে এম জি ড্যাশের ভ্যালু হয়ে যাচ্ছে এম জি মাইনাস কস 90 কত হয় 0, তার মানে গোটা টার্মটা 0, তো কত হয়ে যাবে এম জি। তার মানে এখান থেকে অবজার্ভ করা যায় যে পোল যদি আমি নোটিস করি, পোলের ক্ষেত্রে যদি আমি নোটিস করি, অ্যাপারেন্ট ওয়েট ট্রু ওয়েট সেম হয়ে গেল। আমি যদি ইকুইটোরিয়াল প্লেনে, তাহলে দেখ ম্যাক্সিমাম অ্যামাউন্ট আমাকে সাবট্র্যাক্ট করতে হচ্ছে, তার মানে ইকুয়েটারে যে ওয়েট সেটা কি আমার মিনিমাম, পোলে যে ওয়েট সেটাকে আমি বলে দিতে পারি ম্যাক্সিমাম। কার জন্য গোটা ঘটনাটা, আর্থের রোটেশনকে যখন কনসিডার করছি তার জন্য। তার মানে আমি যদি ইকুয়েটার থেকে পোলের দিকে মুভ করি, তখন আমার ওয়েট আস্তে আস্তে কি হচ্ছে, বাড়ছে। আবার পোল থেকে ইকুয়েটারের দিকে মুভ করলে ওয়েট আস্তে আস্তে কমে। এইসব ছোট্ট পয়েন্টগুলো কিন্তু অ্যাজ এ কোশ্চেনই তুই দেখতে পাবি কখনো না কখনো। আমরা তো ডেরিভেশন করে রাখলাম, লজিক্যালি ঘটনাটা দেখলাম, মনে থাকলে ভালো, না মনে থাকলে যেন বের করার ক্যাপাসিটি আমার কাছে থাকে যে কোনো মুহূর্তে। খুব বেশি বড় ক্যালকুলেশন তো না, লজিক্যালি মাথায় থাকলে যে কোনো সময় ফিট হয়ে যাবে। আচ্ছা, এই ঘটনা দেখার পর এবার যদি কোশ্চেনটার দিকে যাই, যে কোশ্চেনটার জন্য আমরা এই ডেরিভেশনটা দেখলাম, হোপফুলি সব কিছু ক্লিয়ার করেছি, মাথায় রাখিস। আর এই দুটো স্পেশাল পয়েন্ট, কারণ এইগুলোর উপরেই কিন্তু ডাইরেক্ট কোশ্চেন করে দেয়। কোশ্চেনটা দেখি কি বলছে। If the apparent weight of the bodies at the equator is to be 0, then the earth should rotate with angular velocity. সেই কনসেপ্টটা সার্কুলার মোশন থেকেই চলে এলো। জানা না থাকলে করতে সমস্যা হতো, আমরা আগে টপিক হিসেবে ওই জন্য দেখে নিলাম। আচ্ছা, এখানে যে অপশনগুলোতে একটু ভুল আছে কি, যে প্রত্যেকটাই টোটালি রুটের আন্ডারে, কিন্তু এখানটা প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। তো অ্যাপারেন্ট ওয়েটের কথা বলেছে, কোথায় বলেছে, ইকুয়েটারে বলেছে। ইকুয়েটারে অ্যাপারেন্ট ওয়েট এক্ষুনি আমি দেখে এলাম। অ্যাপারেন্ট ওয়েট যদি বলে, তাহলে এম জি ড্যাশ সেটা ইকুয়ালস টু এম জি মাইনাস ওমেগা স্কোয়ার আর, ওমেগা স্কোয়ার আর কারণ থিটা এখানে 0 হয়ে যায়, সেটা ইকুয়ালস টু বলে দিয়েছে কত হতে হবে, এম জি মাইনাস ওমেগা স্কোয়ার আর অ্যাপারেন্ট ওয়েটকে হতে হবে 0। মাস কোনোদিন 0 হতে পারবে না, তার মানে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর ইকুয়ালস টু কত, 0 হয়ে গেল। সেখান থেকে আমি যদি বলতাম ওমেগা স্কোয়ার আর ইকুয়ালস টু কত বেরোতো, জি, সেখান থেকে তাহলে
ওমেগার ভ্যালু কত বেরিয়ে গেল, ওমেগার ভ্যালু বেরিয়ে গেল G/R, টোটালটা কিসের আন্ডারে, রুটের আন্ডারে। তো টপিক জানা থাকলে একদমই সিম্পল কোশ্চেন ছিল, কোনো কিছু আহামরি জিনিস ছিল না। আমাদের অপশান তাহলে কারেক্ট হয়ে গেল কোনটা, অপশান কারেক্ট হয়ে গেল এটা। এই মুহূর্তে যদি ধর জিজ্ঞেস করতো যে আর্থের টাইম পিরিয়ড তাহলে কত হবে, ইন জেনারেলি আমরা টাইম পিরিয়ড জানি কত, 24 আওয়ার্স পুরোটা নিজের অ্যাক্সিসের অ্যাবাউটে রোটেট করতে। এখানেও যদি ধর আমাকে টাইম পিরিয়ড জানতে চাইতো তো টি ইকুয়ালস টু কি লিখে দিতাম, 2π/ω, সেখান থেকে এক্সপ্রেশন কি চলে আসতো, 2π√R বাই কত G। এইগুলোই সিম্পল কোশ্চেন এখান থেকে করা হয়। হোপফুলি ক্লিয়ার করতে পারলাম, সেপারেট টপিক হিসেবেই এটাকে দেখিস। নেক্সট কোশ্চেন দেখে নি কি আছে। A train runs from east to west and another train B of the same mass runs from west to east at the same speed with respect to Earth along the equator. Normal force by the track on A is N1 and that on B is N2. তাহলে নর্মালের রিলেশন জানতে চাইছে। বিউটিফুল কোশ্চেন। আর আমাদের একটা এক্সট্রা জিনিস জানতে হবে, যেমন ধর এক্সট্রা জিনিস বলতে একই জিনিস জানিস তুই, মোশন স্ট্রেট লাইনে পড়লাম, প্লেনে পড়লাম, একদম স্টার্টিং থেকে যখন দেখছি মোশন স্টার্ট হতে হতে প্রথমে আমরা যে মোশনের যা কিছু ফর্মুলা দেখেছি সবই কিসের, সবই হচ্ছে তোর স্টেশনারি অবজারভারের রেসপেক্টে। যখন অবজারভার নিজেও মুভ করতে স্টার্ট করে দিত তখন রিলেটিভ মোশনের কনসেপ্ট কোথাও না কোথাও আসতো। রিলেটিভ মোশন যদি লিনিয়ার হতে পারে, প্লেনে হতে পারে, তাহলে তো সার্কুলার মোশনেও হতে পারে। যে টপিকটা আমরা আগে দেখে নিই সেটাই হচ্ছে রিলেটিভ সার্কুলার মোশন। রিলেটিভ সার্কুলার মোশন যখন বলছি, প্রথম আমরা যেটা দেখব বা সবাই যেই মেন্স অবধি যারা, তারা একটাই কেস মাথায় রাখিস, কেস 2 এখনই ডিসকাস করব না, কেস 2 থ্রু প্রবলেম ডিসকাস করব, যারা একমাত্র যেই অ্যাডভান্সের তাদের জন্য, বাদ বাকি। কেস 1টাকে কি বলি, বলা যায় দুটো হোক তিনটে হোক, বোথ পারফর্মস circular motion in concentric circles। কিরকম, যে সার্কেলই হোক না কেন সেই সার্কেলগুলো যেন কনসেন্ট্রিক হয়। তো কনসেন্ট্রিক হওয়ার মানে প্রথম ঘটনা তো এটাই হতে পারে যে ধর একই সার্কেলের ওপর দুজনে মুভ করছে। একই সার্কেলের ওপর বলতে দুজনের রেডিয়াস কি 1। তো সাপোজ ধরে নে এটা তোর পার্টিকেল এ, এটা তোর পার্টিকেল বি, এও কোন রেডিয়াসে মুভ করছে স্মল আর, এও কোন সার্কেলে মুভ করছে স্মল আর সার্কেলের রেডিয়াসে। দুজনে একই দিকে ঘুরুক বা দুজনে আলাদা দিকে ঘুরুক সেটাতে কোনো প্রবলেম নেই। তো ধর আমি এর অ্যাঙ্গুলার ভেলোসিটি বলে দিচ্ছি ওমেগা এ, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন বলছি আলফা এ, বি এর জন্য ওমেগা বি আলফা বি। বাইরের যে কোনো স্টেশনারি অবজারভারের জন্য তো দুজনেই সার্কুলার মোশন পারফর্ম করছে। এক্ষেত্রে আমার একই সার্কেলে হওয়া মানে দুজনের রেডিয়াস একই। আমি যদি এবার বলি যে এর রেসপেক্টে বি এর মোশন বা বি এর রেসপেক্টে এ এর মোশন, সেটাও কীরকম হবে, সেটাও সার্কুলারই হবে, কিন্তু সেটা কিন্তু
স্টেশনারি অবজারভার যেটা দেখছে পুরোপুরি সেরকম জিনিস হবে না। তাই জন্যই কিসের কনসেপ্ট এলো, রিলেটিভ সার্কুলার মোশনের। কোন কেসটা আমরা মাথায় রাখতে বলছি, যখন কনসেন্ট্রিক সার্কেল, তার মানে দুজনেই একই সেন্টারের অ্যাবাউটে রোটেট করবে, বাস এইটুকু মাথায় রাখ। এবার যদি বলা হয় যে উইথ রেসপেক্ট টু কে, উইথ রেসপেক্ট টু বি, নর্মালি রিলেটিভ মোশনের কনসেপ্ট বলে যার রেসপেক্টে তাকে কোথায় আমরা পুট করে দিই, রেস্টে, তার যা কিছু আছে উল্টো করে কার সাথে অ্যাড করে দিই, যাকে দেখছে তার সাথে অ্যাড করে দিই। তো সিম্পলি ধর আমি যদি ফর্মুলা বলি, ওমেগা অফ এ উইথ রেসপেক্ট টু বি, ফর্মুলা কি হয়ে যাবে, ওমেগা অফ এ মাইনাস ওমেগা অফ বি, বা বলতে পারতাম ওমেগা অফ এ প্লাস অফ মাইনাস ওমেগা অফ বি। এই প্লাস অফ মাইনাস সেটাই কি, যে দেখছে তারটা উল্টো করে অ্যাড করার কনসেপ্টটা। সেমভাবে যদি বলতাম আলফা এ বি, কত চলে আসতো, আলফা এ মাইনাস আলফা বি। ভেক্টরিক্যালি লিখলাম কারণ প্রত্যেকটা কোয়ান্টিটি কি ভেক্টর। কাজ চলে গেছিলো আমাদের নর্মালি যে ভেক্টর কনসিডার না করলেও, যদিও আমরা সব রকম অ্যাক্সিস ফ্রেম দেখেছি। তো ধর ওমেগা, এই ক্ষেত্রেই যদি আমি দেখি, ওমেগা রোটেট করছে অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে, এই এ রোটেট করছে অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে, তাহলে ওমেগা এর ডাইরেকশন কোন দিকে, আউট অফ দ্য প্লেন। বিও রোটেট করছিল কোন দিকে, অ্যান্টি ক্লকওয়াইজ, ডাইরেকশন আউট অফ দ্য প্লেন। যখন আমি রিলেটিভ দেখছি তখন বিএডটাকে উল্টো করে যোগ করে দিচ্ছি এখানে, তাহলে যে নেট রেজাল্টটা থাকবে সেটাই কোনটা, ওমেগা এ মাইনাস ওমেগা বি। অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু কে, উইথ রেসপেক্ট টু বি। সেম ভাবে যদি এখানে ধর বলতো যে উইথ রেসপেক্ট টু এ, কাকে স্টপ করিয়ে দিতাম, এ কে স্টপ করিয়ে দিতাম, তো ওমেগা বি মাইনাস ওমেগা এ কত আসে, ওমেগা বি মাইনাস ওমেগা এ, আলফা অফ বি উইথ রেসপেক্ট টু এ, আলফা বি মাইনাস আলফা এ। সব জিনিস সেম, খালি ওমেগা আলফা লিনিয়ার টার্মগুলোর জায়গায় অ্যাঙ্গুলার টার্ম এলো। যা যা ইকুয়েশন দেখেছিলি, আলফা যদি কনস্ট্যান্ট হয় বা রিলেটিভ অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন যদি কনস্ট্যান্ট হয়, যে আমরা কাইনামেটিক্সের 6টা ইকুয়েশন বা 5টা ইকুয়েশন যা যা দেখেছিলাম সবগুলো এক্ষেত্রে ভ্যালিড হয়ে যাচ্ছে। এরকমই জিনিস আরেকটা ক্ষেত্রে আমি অ্যাপ্লাই করতে পারি, কখন সেটা, যদি ধর এ আর বি এর রেডিয়াস আলাদা হতো কিন্তু সেন্টার সেম হতো। তো ধর এটাকে বলছি আর এ একই সেন্সে রোটেট করতে পারে বা অপোজিট সেন্টার রোটেট করতে পারে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই, খালি ডাইরেকশন প্লাস মাইনাস ঠিক করে বসালেই হলো। এ রোটেট করছে কততে, আর বি, তো এটা যদি আমার এ হয়, সাপোজ ধর এটাকে বলে দিচ্ছি ওমেগা এ আলফা এ, এটা পার্টিকেল বি, ওমেগা বি আলফা বি। যে যতক্ষণ অবধি দুজনের সেন্টার সেম কনসেন্ট্রিক সার্কেলে মুভ করছে, কোন সেন্সে, সেম সেন্সও হতে পারে অপোজিট সেন্সও হতে পারে, সেটা কোনো বড় ইস্যু না, ততক্ষণ অবধি খালি রিলেটিভ মোশনে যা কিছু লিনিয়ার টার্মে দেখেছিলি এক্স্যাক্টলি সেম জিনিস খালি অ্যাঙ্গুলার টার্মে হয়ে যাচ্ছে। বাস এইটুকু যদি মাথায় থাকে, আপ টু যেই মেন্স অবধি তো অসুবিধা হওয়ার কথা না। যেই অ্যাডভান্স এখানে কোন জায়গাটায় আলাদা করে দেয়, কনসেন্ট্রিক সার্কেল না দিয়ে অন্য কিছু চেঞ্জ করে নেয়, তখন থিঙ্কিংটা একটু ক্রিটিক্যাল হয়, সমস্যার হবে না, যখন সময় আসবে ঠিক দেখে নেব যেই অ্যাডভান্সের জন্য। তো এটা যদি দেখি, এটার ওপর বেস করে আমরা যে প্রবলেমটাতে এবার আসবো সেটার ওপর হোপফুলি ক্লিয়ার করতে পারলাম, প্রবলেমের থ্রু দেখ আরও বেশি ক্লিয়ার হবে। এ ট্রেন রানস ফ্রম east to west
and another train B of the same mass runs from west to east at the same speed with respect to earth along the equator. ঠিক, পুরো ঘটনাটা ইকুয়েটর, আবার সেই আর্থের মোশনকেই কনসিডার করা হয়েছে। তো বুঝতে থাকি আমরা, এ বি পরে ডিনোট করছি। সাপোজ এটা আর্থ, আর্থ এই অ্যাক্সিসের অ্যাবাউটে নিজের অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা দিয়ে রোটেট করছে। এটা কোন প্লেন? ইকুইটোরিয়াল প্লেন। আচ্ছা, যদি দেখ ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ তো আমাদের বানানো, কিন্তু অ্যাজ স্পেস থেকে যদি আমি আর্থকে দেখতাম তাহলে কোথায় ইস্ট কোথায় ওয়েস্ট, সূর্য তো সবসময় উঠেই আছে। ন্যাচারালি আমরা যেটা জানি যে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ। সাপোজ ধর এই যে ভিউটা তুই দেখছিস সেটা কোত্থেকে? এই ভিউটা হচ্ছে সাপোজ মুন থেকে, যে সূর্যের দিকটাকে ইস্ট এরকমভাবে যদি দেখতে পারতাম, এটা ওয়েস্ট, এটা আপ ডাইরেকশন তো ধরে নিচ্ছি নর্থ, এটাকে ধরে নিচ্ছি সাউথ। আর্থ রোটেট করে কোন দিক থেকে কোন দিকে? ওয়েস্ট টু ইস্ট। সূর্য ওঠে ইস্টে, কিন্তু আর্থের রোটেশন হচ্ছে ফ্রম ওয়েস্ট টু ইস্ট। দেখ এই সেন্সে আর্থ রোটেট করছে। ঠিক সেম জিনিসটাকে আমি যদি বলতাম যে একটু কষ্ট করে ইমাজিন কর যে তুই দেখছিস কোত্থেকে? নর্থের এখান থেকে যদি তুই এবার অবজার্ভ করতি, বলতে পারতাম টপ ভিউ আর্থের জন্য। তো নর্থের যে অ্যাক্সিসটা সেটা এক্স্যাক্টলি এসে তোর চোখে ধরতো। তখনও যখন আমি আর্থকে দেখতাম, আর্থ কিন্তু তখনও আমার গলি লাগতো, জাস্ট টপ ভিউ। নর্থের অ্যাক্সিসটা তখন তোর চোখে এসে ঢুকছে। ইস্ট ওয়েস্ট এখনও সেম লাইনেই আছে। সাউথকে খালি আমি নোটিস করতে পারছি না। এটা ইস্ট, এটা হচ্ছে ওয়েস্ট। আর্থ রোটেট করে কোন দিক থেকে কোন দিকে বললাম? ওয়েস্ট টু ইস্ট। কোন অ্যাঙ্গুলার ভেলোসিটিতে? ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটিতে রোটেট করে। ঠিক, এবার দুটো ট্রেনকে এরা নিয়ে নিয়েছে, একটা ট্রেন এ, একটা ট্রেন বি। একটা ট্রেন এ আর একটা ট্রেন বি। একবার চেক করে নিই কে কোন দিক থেকে যাচ্ছে। তো এ রানস ফ্রম ইস্ট টু ওয়েস্ট। গুড, এ রানস ফ্রম ইস্ট টু ওয়েস্ট। এ যাচ্ছে ইস্ট থেকে ওয়েস্টের দিকে, আর বি আসছে কোন দিক থেকে? ওয়েস্ট টু ইস্টের দিকে। দুজনের মাস সেম। আচ্ছা, আর বলে দিয়েছিল অ্যাট দ্য সেম স্পিড উইথ রেসপেক্ট টু কে? উইথ রেসপেক্ট টু আর্থ। নর্মালি যদি এই কোশ্চেন না হতো, আর্থকে আমি কি কনসিডার করতাম? আর্থকে রেস্টে কনসিডার করতাম, আর্থের রোটেশন কনসিডার করার দরকারই ছিল না। স্পেশালি কোশ্চেনটাকে আর্থের রোটেশনের উপর বেস করে বানিয়েছিল, তাই কনসিডার করতে হলো। এটাতেও এর আগেরটাতেও তো ঠিক আছে, অসুবিধা নেই। দেখ সাপোজ আমি বলে দিচ্ছি এটা হয়ে গেল ওমেগা এ, আর এটা হয়ে গেল ওমেগা বি। এই ফ্রেম থেকে জাজ করতে কোথাও অসুবিধা? এখানে যদি এসে দেখতাম টপ ভিউটাতে, এখানে হচ্ছে আমার এ, কোন অ্যাঙ্গুলার স্পিড? ওমেগা এ ধরে নিচ্ছি আমি। ঠিক, আর বি ছিল কোথাও এখানে ওয়েস্ট টু ইস্ট, তো এটাকে ধরে নিচ্ছি ওমেগা বি। দেখ স্টেশনারি যদি হতো তাহলে তো কোনো অসুবিধাই ছিল না, ওমেগা এ ওমেগা বি। কিন্তু কার রেসপেক্টে পুরো ঘটনাটা বলে দিয়েছে? গোটা ঘটনাটা বলে দিয়েছে আর্থের রেসপেক্টে। এবার ভাব, আর্থের রোটেশন, এর রোটেশন, বি এর রোটেশন, তারা সবাই কনসেন্ট্রিক সার্কেলে আছে না নেই? কনসেন্ট্রিক সার্কেলে বলতে প্রত্যেকের সেন্টারটাই হচ্ছে কি আর্থের যে সেন্টার সেটা, বা
প্রত্যেকে এই অ্যাক্সিসের অ্যাবাউটেই যদি রোটেট করতে থাকে, যে রিলেটিভের কনসেপ্টটা শিখলাম সেটা তাহলে 100% অ্যাপ্লিকেবল হচ্ছে। 100% অ্যাপ্লিকেবল যদি হয় তাহলে উইথ রেসপেক্ট টু আর্থ। আচ্ছা, এখানে কোশ্চেনে যেটা বলে দিয়েছে সেটা কি, যে দুটো অ্যাঙ্গুলার ভেলোসিটি সেম, ওমেগা অফ এ উইথ রেসপেক্ট টু আর্থ ইকুয়ালস টু বলে দিয়েছে ওমেগা অফ বি উইথ রেসপেক্ট টু আর্থ। ঠিক, ওমেগা এ মাইনাস ওমেগা ই, এখানে লিখতাম ওমেগা বি মাইনাস ওমেগা ই। আচ্ছা, উইথ রেসপেক্ট টু আর্থ যখন, তখন রিলেটিভের কনসেপ্ট অনুযায়ী আর্থকে কি পাঠাতে হতো, কোথায় পাঠাতে হতো? আর্থকে পাঠাতে হতো রেস্টে। আর্থের যা কিছু ছিল উল্টো করে অ্যাড করতে হতো কার সাথে? যাকে দেখছি তার সাথে। আর্থের ওমেগা ছিল এই দিকে, উল্টো করে যদি অ্যাড করতাম দেখতো ওমেগা এদিকে এসে জোড়া লাগতো। তো সেন্স ছিল এটা উল্টো করে অ্যাড করতে হবে, তাহলে অপোজিট সেন্সে যখন আমি অ্যাপ্লাই করছি ওমেগা এ আর ওমেগার ডাইরেকশন সেম দিকে হয়ে গেল। বি কে যখন দেখছি বি এর রোটেশন আর আর্থের রোটেশন সেম দিকে ছিল, তাহলে উল্টো করে যখন অ্যাড করতাম আর্থেরটা উল্টো করে অ্যাড করতাম এদিকে, এটা হয়ে যেত আমার এই ঘটনা। তো উইথ রেসপেক্ট টু আর্থ যখনই দেখছি বেটার এই জায়গাটাতে বাদ দিই, দেখ দুটোকে সেম বলে দিয়েছিল, রিলেটিভ দুটো সেম হয়ে গেল। ওমেগা এ উইথ রেসপেক্ট টু আর্থ তাহলে কি লিখতাম? ওমেগা এ প্লাস কত ওমেগা, ওমেগা বি এরটা কি লিখতাম? 100% ওমেগা বি বেশি, ওমেগা বি মাইনাস ওমেগা। জাস্ট ডাইরেকশন ওয়াইজ কিন্তু করলাম, হোপফুলি যে এই জায়গাটাতে কনফিউজ হোস না। আর্থেরটাকে উল্টো করে তো আমি ভেক্টরিক্যালি না করলে ডাইরেক্ট বসিয়ে দিলাম, উল্টো করলে সেম ডাইরেকশনে, উল্টো করলে অপোজিট ডাইরেকশনে, তার মানে কার ওমেগা কম কার ওমেগা বেশি, জাস্ট এইটুকুই আমাকে দেখতে হতো। আপাতত এই রিলেশনটাতে দেখলাম। এবার যদি আমি বলতাম যে হ্যাঁ নর্মাল রিয়াকশনের কথা ওরা জানতে চেয়েছিল, এবার খুব ক্ল্যারিটি নিয়ে ভাব, যে মাল্টিপল কনসেপ্ট লিঙ্ক হচ্ছে আমি বুঝতে পারছি, কিন্তু ভালো অঙ্ক শেখার জন্য খুবই ভালো অঙ্ক। এই যদি এটা হয় দুজনের মাস সেম, দুজনের মাস সেম যদি হয়, এ কে আর্থ টুয়ার্ডস সেন্টার অ্যাট্রাক্ট করছে কোন ফোর্স দিয়ে? এমজি ফোর্স দিয়ে। পুল করছিল এমজি ফোর্স দিয়ে, কিন্তু সারফেস অ্যালাউ করছিল না যে ভেতরে ঢুকতে পারে, তাহলে এর ওপর নিশ্চয়ই নর্মাল রিয়াকশন ফোর্স লাগাতো কত? এন। এর ওপর নর্মাল রিয়াকশন ফোর্স লাগাচ্ছে এন, সেটাকেই ওরা বলে দিয়েছিল কত? N1। বি এর ক্ষেত্রেও তো সেম, সেন্টারের দিকে পুল করছে কত ফোর্স দিয়ে? এমজি। সারফেস অ্যালাউ করছে না তাই উল্টো দিকে ফোর্স লাগাচ্ছে কত? N2। কাইনামেটিক্সের পার্ট হয়ে গেল, এবার আসতে হবে আমাকে ডাইনামিক্সের পার্টে। ডাইনামিক্সের পার্টে তুই যখন দেখছিস, হয় তুই এটাকে ইনার্শিয়াল ফ্রেম থেকে দেখ, না হলে তুই এটাকে নন ইনার্শিয়াল ফ্রেম থেকে দেখ। যদি আমি ইনার্শিয়াল ফ্রেম থেকে দেখি তাহলে সেন্ট্রিপিটাল ফোর্সের অ্যাপ্লিকেশন করতে হবে, নন ইনার্শিয়াল থেকে দেখলে সেন্ট্রিফিউগাল ফোর্সের। তো সাপোজ ধর আমি ইনার্শিয়াল ফ্রেম থেকেই দেখছি, কারণ জাস্ট এর আগেরটাতেই আমি কি অ্যাপ্লাই করেছিলাম? সেন্ট্রিফিউগাল। এবার আমি সেন্ট্রিপিটাল অ্যাপ্লাই করছি। এ তো সার্কুলার মোশন করছে, যদি সার্কুলার মোশন করে নেট ফোর্স কোন দিকে হতে হবে? নেট ফোর্স হতে হবে টুয়ার্ডস সেন্টার। আমি দেখছি এই লাইন বরাবর দুটো ফোর্স, তাহলে এর সেন্ট্রিপিটাল ফোর্স এফসি, কার কথা বলছি? এ। নেট হতে হবে টুয়ার্ডস সেন্টার, তার মানে 100% এমজিকে কি হতে হবে? বেশি। মাইনাস কত লিখে দেবো?
N1 এটাই নেট ফোর্স টুয়ার্ড সেন্টার। এফসি বি এর ক্ষেত্রেও যদি দেখি নেট হতে হবে টুয়ার্ড সেন্টার, তার মানে কত লিখব, mg মাইনাস n2 লিখব। সেন্ট্রিপিটাল ফোর্স দুজনের মাস সেম, এমজি দুটোই কি ইন্ডিকেট করছে, নেট ফোর্স টুয়ার্ডস সেন্টার, নেট ফোর্স টুয়ার্ডস সেন্টার ডিনোট করছে আমাকে, ঠিক। এবার ওই ইকুয়েশন থেকে যদি আমি দেখতাম তাহলে দেখ n1 ইকুয়ালস টু কত আসতো, n1 ইকুয়ালস টু আসতো mg মাইনাস FCA, আর n2 ইকুয়ালস টু আসতো mg মাইনাস FCB। সেখানে তাহলে এইটার ক্ষেত্রে বলতে পারতাম n1 ইকুয়ালস টু mg মাইনাস FCA কত হয়, m ওমেগা স্কোয়ার, আর দুজনের রেডিয়াস সেম m ওমেগা এর স্কোয়ার, আর এটাকে বলে দিতাম n2 mg মাইনাস মাস সেম ওমেগা বি এর স্কোয়ার ইন্টু কত হয়ে যেত, আর হয়ে যেত। দুটো ইকুয়েশনে এখন অবধি আমরা এসে পৌঁছালাম। রিলেটিভ অ্যাপ্লাই করলাম, ডাইনামিক্স অ্যাপ্লাই করলাম, n1 n2 জানতে চেয়েছিল, তো n1 n2কে আমি এখানে এসে যদি পৌঁছালাম। এবার কে বড় কে ছোট সেটা যদি জানতে হয় তাহলে এবার দেখি n1 মাইনাস n2 যদি করতাম, কি করতাম আমরা, যে দুটোই অপশন বাকি ছিল, হয় n1 মাইনাস n2 না হলে n2 মাইনাস n1। n1 মাইনাস n2 যদি করতাম তাহলে দেখ mg ক্যান্সেল হতো, এটা মাইনাস এটা, তাহলে মাইনাস এটা করলে এটা হয়ে যেত পজিটিভ। জাস্ট ইকুয়েশন যদি বুঝতে না পারিস ফুট করে দেখে নে, তাহলে আমার m আর কমন আসতো, এখানে পড়ে থাকতো ওমেগা বি এর স্কোয়ার মাইনাস ওমেগা এর স্কোয়ার, ঠিক। ওমেগা বি এর স্কোয়ার মাইনাস ওমেগা এর স্কোয়ার থাকতো পড়ে। তো রিলেশনে আমরা এখানে এসে পড়েছিলাম ওমেগা বি মাইনাস ওমেগা এ, এখান থেকে কত পেতাম, কারণ এখানে এটা পেলাম আমি, তো ওমেগা বি মাইনাস ওমেগা এ সেটা যদি দেখতাম তাহলে পেতাম 2 ওমেগা। এটা যদি 2 ওমেগা হয়ে যায় তার মানে আমি এটা বলতে পারি ওমেগা বি মাইনাস ওমেগা এ গ্রেটার দেন কি হয়ে যেত, গ্রেটার দেন হয়ে যেত 0। তার মানে এই কোয়ান্টিটিটাও যেটা সেটা হয়ে যেত গ্রেটার দেন 0। তাহলে তুই বলতে পারতি এখানেও n1 মাইনাস n2 গ্রেটার দেন কি আসতো, গ্রেটার দেন 0 আসতো। সেখান থেকে তাহলে বলা যেত n1 গ্রেটার দেন কি হয়ে যেত, n2 হয়ে যেত। হোপফুলি ক্লিয়ার করতে পারলাম যে জিনিসটা কমপ্লিকেটেড, কিন্তু একবার না হলে দুবার তিনবারে জিনিসটাকে দেখিস, একবার মাথায় সেট হলেই বুঝতে পারছি। কারণ রিলেটিভ মোশন অ্যাপ্লাই হলো, ডাইনামিক্স অ্যাপ্লাই হলো, তারপর আবার ম্যাথামেটিক্যাল ইকুয়েশন সলভ করতে হলো। সেম জিনিসটাকে যদি ধর আমি চেষ্টা করতাম সেন্ট্রিফিউগাল দিয়ে, অ্যাপ্লাই করেই নি, কারণ আমার মনে হচ্ছে অনেকেরই এই জায়গাটাতে এসে গন্ডগোল হয়ে যেতে পারে। আরেক রকমভাবে দেখি যে এটাকে করা যায় কিনা। এখনো অবধি রিলেশন আমার ক্লিয়ার চলে এসেছিল। কি কি রিলেশন চলে এসেছিল, যে ওমেগা এ ওমেগা এ প্লাস ওমেগা ইকুয়ালস টু এসেছিল ওমেগা বি মাইনাস ওমেগা, এটা একটা ইকুয়েশন ছিল।
সেন্ট্রিফিউগাল থেকে আমি যখন দেখতাম, তার মানে তুই নিজেই কোথায় চলে গেছিস, তুই নিজেই চলে গেছিস ট্রেনের মধ্যে, এটা তোর এ ছিল। সেন্ট্রিফিউগাল ফোর্স দিয়ে যদি আমি দেখতাম, আছি আমি কিসে, ইকুইলিব্রিয়ামে, এদিকে ফোর্স এমজি, এদিকে ফোর্স নর্মাল রিয়াকশন, N1। আবার যদি বিকে দেখতাম, বিতে চলে যেতাম, এদিকে ফোর্স এমজি, এদিকে নর্মাল রিয়াকশন N2। বিতে গিয়ে যখন দেখছি তখন কি, বিতে গিয়ে যখন দেখছি তখন আমার ইকুইলিব্রিয়ামে, কিন্তু যেই মুহূর্তে আমি এতে চলে যেতাম, অবজারভার কোথায়, এর মধ্যেই দাঁড়িয়ে আছে। অবজারভার যদি এতে থাকতো, ফার্স্ট কারেকশন যেটা করতে হতো সেটা কি, সেন্ট্রিফিউগালের ফোর্সে। এও এদিকে ঘুরছে, তাহলে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন ভেতরের দিকে, সেখান থেকে বলতাম সেন্ট্রিফিউগাল ফোর্স কোন দিকে, অপোজিট সাইডে, এফ সিজি, কার জন্য, এর জন্য। আবার বি থেকে যখন তুই নোটিস করতি, বি থেকে নোটিস করছি, বিও রোটেট করছে এদিকে, সেন্ট্রিপিটাল ফোর্স এদিকে, সেন্ট্রিফিউগাল ফোর্স কোন দিকে, ঠিক তার উল্টো দিকে। তাহলে এফ সিজি কত লিখে দিচ্ছি, বি লিখে দিচ্ছি। ইকুয়েশন যখন আসতো এর ইকুইলিব্রিয়াম কি লিখতাম, এর জন্য ইকুয়েশন বানিয়ে দিতাম mg ইকুয়ালস টু n1 প্লাস fcg এ। বি এর জন্য ইকুয়েশন লিখতাম এখানেও ইকুইলিব্রিয়াম, এদিকের ফোর্স এদিকের ফোর্স, mg ইকুয়ালস টু n2 প্লাস fcg কার বি। দুটো মাস সমান ছিল, এমজি এমজি কি হতো, ইকুয়াল হতো। নেক্সট লাইন অফ ইকুয়েশন কি আসতো, বা নেক্সট লাইন আসতো, দুটো এমজি কে ইকুয়াল করে দে, তাহলে n1 fcga equals to n2 fcg b। এখানে দেখ ইকুয়েশনটা অনেক সহজে এলো, যেটা বলেছিলাম ম্যাথামেটিক্যালি কোথাও না কোথাও ইজি, সেন্ট্রিফিউগাল করেই দেয়। n1 মাইনাস n2 কি লিখতাম, fcg b যখন আমি লিখছি তার মানে লিখতাম m ওমেগা b এর স্কোয়ার ইন্টু রেডিয়াস r মাইনাস m ওমেগা এর স্কোয়ার ইন্টু কত, r। আচ্ছা, সেম জিনিসের ঘটনা, যে কোনটা বেশি কোনটা কম। দেখ এবার এখান থেকে তুই আগেরটা যেমন ম্যাথামেটিক্যালি করে দিয়েছিলাম, এখান থেকে বুঝতে পারিস যে দুটো কোয়ান্টিটি যদি, আচ্ছা আমি ঠিক লিখেছি তো, কি ইকুয়েশন পেয়েছিলাম, ওমেগা এ প্লাস ওমেগা ইকুয়ালস টু ওমেগা বি মাইনাস ওমেগা, ওমেগা এ প্লাস ওমেগা ইকুয়ালস টু ওমেগা বি মাইনাস ওমেগা। ঠিক আছে, তাহলে আমার দুটো যদি ইকুয়াল হতে হয়, তার মানে ওমেগা বি, হ্যাঁ এখান থেকে সিম্পল দেখ যে এই ইকুয়েশনটা যদি স্কোয়ারের আগের লজিকটা গ্রেটার দেন জিরো ধরতে না পারি, ওমেগা এর সাথে কিছু আমি অ্যাড করছি, ওমেগা বিট থেকে ততটাই আমি কিছু মাইনাস করছি। তো সিম্পল ম্যাথামেটিক্স তো এটাই বুঝতে পারি যে তাহলে ওমেগা বি গ্রেটার দেন কি হবে, ওমেগা এ হবে। যদি এরকম ঘটনা হয় তাহলে এম আর স্কোয়ার, এটা ওমেগা বি বড় ছিল, এম সেম আর সেম, তাহলে কোনটা বড় হবে, বড় হবে এইটা। তার মানে আমি বলতে পারি এই যেটা সেটা গ্রেটার দেন কি জিরো হবে, কারণ ওমেগা বি বেশি। n1 মাইনাস n2 গ্রেটার দেন চলে এলো জিরো,
সেখান থেকে তাহলে বলতে পারতাম n1 গ্রেটার দেন কি n2। দুটো ফ্রেম থেকেই দেখার চেষ্টা করলাম। কমপ্লিকেটেড আর আমার যতদূর মনে হচ্ছে এটা কোথাও যেই অ্যাডভান্সের PYQ এর মধ্যেই পড়েছে। তো দেখ ওরা যেটা করে যে ডাইরেক্ট তো তোকে কিছু জিজ্ঞেস করবে না, রিলেটিভ, সার্কুলার মোশন, ডাইনামিক্স, তার ওপর যত সম্ভব কমপ্লেক্স করার চেষ্টা করে। তাও তো আমি বলবো যে এটা ওদের ইজি সাইডের কোশ্চেন যেখানে ক্যালকুলেশন কম। আমাদের টপিক রিভিশনের জন্য দুর্দান্ত কোশ্চেন। যেই মেন্স ঠিক আছে জিজ্ঞেস করতেই পারে, নিট এরকম প্রশ্ন তো টোটালি কোনোদিন করবে না, বরং বলতে পারি যে হ্যাঁ এর থেকে কিছু পার্ট নিয়ে ছোটোখাটো কোশ্চেন বানাতেই পারে। তো ফাইনালি আমরা যেটা দেখলাম সেখানে অপশান কোনটা কারেক্ট হয়ে গেল? অপশান কারেক্ট হয়ে গেল n1 গ্রেটার দেন কি n2। ছোট্ট একটা কোশ্চেন দেখে মনে হচ্ছিল, কিন্তু দেখ কতটা কনসেপচুয়াল ক্ল্যারিটি থাকলে তখন নিয়ে এগুলো অ্যাটেম্প্ট করা যায়। হোপফুলি ক্লিয়ার করতে পারলাম। চলো নেক্সট কোশ্চেন দেখি। A block of mass m is projected on a smooth horizontal circular track with velocity v. What is the average normal force exerted by the circular walls on the block during its motion from A to B? Horizontal circular plane। ঠিক আছে, দেখ টপ ভিউ দিয়েছে, কিন্তু ভার্টিক্যাল সার্কুলার প্লেন আগেই বলে দিয়েছিলাম যে ভার্টিক্যাল সার্কুলার মোশন ওয়ার্ক পাওয়ার এনার্জি হওয়ার পর করা বেটার, না হলে কোথাও একটু কমপ্লিকেটেড হয়ে যায়। তো হরিজেন্টালি দিয়েছে, আমাকে জানতে চেয়েছে যে অ্যাভারেজ নর্মাল ফোর্স এক্সার্টেড বাই দ্য ওয়াল। ঠিক, এটা যদি আমার ঘটনা হয় একটু ভিজুয়ালাইজ করিস যে গোটা ঘটনাটাকে কীরকম বলে দিয়েছে। গোটা ঘটনাটাকে এরকম হরিজেন্টাল ট্র্যাকের মধ্যে এরকম বলে দিয়েছে, পুরোটাই হরিজেন্টাল, তার মানে তলার যে পার্টটা সেটা কিন্তু কভার্ড। তো আমি যদি এ আর বি পয়েন্ট চুজ করে নিই, সাপোজ ধর এটা তোর পয়েন্ট এ, এটা তোর পয়েন্ট বি, সার্কুলার মোশন করছিল একটা ব্লক টাইপের কিছু জিনিস। তো এখানেই নিয়ে নি, ধর সার্কুলার মোশন করছে, এই রোটেট করছে। যদি বলতি এরকমভাবে কোথাও যদি রোটেট করতে থাকে, এরকমভাবে রোটেট যদি করে, দেখ রোটেট করার জন্য আমি জানি যে আমার কি দরকার হয়, সেন্ট্রিপিটাল ফোর্সের দরকার হয়। কে সাপ্লাই করে? কোনো না কোনো রিয়েল ফোর্সকে তো সাপ্লাই করতেই হবে। এবার হরিজেন্টাল ছিল বলে এমজি কোন দিকে? নিচের দিকে। নিশ্চয়ই গ্রাউন্ড কিছু আছে, তো ওপর দিকে একটা নর্মাল, তার মানে হরিজেন্টাল প্লেনে তো মুভ করছে না, বরং পার্টিকেল কীরকমভাবে সার্কুলার মোশন করছে, এ থেকে বিতে কোথাও এরকমভাবে যাওয়ার চেষ্টা করছে। কে সাপ্লাই করছে? এমজিও দিতে পারছে না, এনও দিতে পারছে না, তার মানে পার্টিকেল কোথাও দেওয়ালকে কি করার চেষ্টা করছে? পুশ করার চেষ্টা করছে। দেওয়ালকে যদি পুশ করে, দেওয়াল কোন দিকে ফোর্স লাগিয়ে দিচ্ছে? পারপেন্ডিকুলার টু সারফেস, এদিকে নর্মাল এন। যখন ধর পার্টিকেল যেতে যেতে কোথাও পৌঁছাতো এখানে, তখন নর্মাল বেরিয়ে আসতো এদিকে। আর যখন পার্টিকেল পৌঁছে গেল এখানে, তখনও নর্মাল এন। তার মানে এই পুরো ঘটনাটার জন্য সার্কুলার মোশন কে করাচ্ছে? আচ্ছা, এটাতে n1 দিয়ে দিই, n1 দিয়ে দিই। পুরো ঘটনাতে সার্কুলার মোশন করাচ্ছে হচ্ছে নর্মাল ফোর্স অ্যাক্টিং বিটুইন পার্টিকেল অ্যান্ড ওয়াল অফ দ্য, কি বলেছে এটাকে, সার্কুলার ট্র্যাক। যে বেটার n1 কে কি দিয়ে দিই, লিখে দিই normal reaction force between M and wall of track। ঠিক, এটা তো সাইড ভিউ থেকে ছিল বা হরিজেন্টালি তুই দেখছিলি, সেম জিনিসটাকে আমি যখন ভার্টিক্যালি দেখতাম
হোপফুলি এবার দেখ ক্লিয়ার হবে যে গ্রাউন্ডের সাথে নর্মালের কোনো সম্পর্ক নেই, এখানে নিশ্চয়ই নর্মাল অ্যাক্ট করছে এদিকে, আর এখানে যখন পার্টিকেল পৌঁছাতো নর্মাল অ্যাক্ট করছে এদিকে। সিম্পল ব্যাপার, সেটাকেই যথাসম্ভব ওরা কমপ্লিকেট করার চেষ্টা করলো। কিভাবে জানতে চাইলো? অ্যাভারেজ নর্মাল ফোর্স এক্সার্টেড বাই দ্য ব্লক ডিউরিং মোশন কোত্থেকে কত দূর অবধি, এ থেকে বি অবধি যখন যাচ্ছিস ততক্ষণের মধ্যে অ্যাভারেজটা জানতে চাইলো। ঠিক আছে, অ্যাভারেজ নর্মাল মোশন যদি জানতে চায়, এই নর্মাল ফোর্স যদি জানতে চায়, তাহলে এবার এদিকে দেখ, এফ সি ইকুয়ালস টু এন, আমি বুঝলাম, সেটাকে আমি বলতে পারতাম মাস ইন্টু এসি। এসি যেটা সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন, যেটা এই মুহূর্তে তো সেটা এক একটা ইনস্ট্যান্টে। আমি যদি বলতাম যে এখানে আমি এক কাজ করি, অ্যাভারেজ করে দিই, এখানে যদি অ্যাভারেজ করতাম, মাস তো অ্যাভারেজ ইনস্ট্যান্টেনিয়াসের কোনো ব্যাপার নেই, তাহলে এই সাইডেও কি হয়ে যেত অ্যাভারেজ, এফসিটাও কি জানতে চাইতো তখন, বা কি পেতাম আমরা, অ্যাভারেজ ভ্যালুই পেতাম। গোটা নর্মাল না ভেবে আমি এসি অ্যাভারেজ বার করে দিলাম, ব্যাস আমার কাজ শেষ হয়ে গেল। এবার দেখ, সেম স্টার্টিংয়ের দিকে একটা প্রবলেম করেছিলাম, এ থেকে বিতে যাচ্ছিল, অ্যাভারেজ অ্যাক্সিলারেশন জানতে চেয়েছিল, তো আমি এখানেও এসি অ্যাভারেজ যদি বার করে দিতাম কত আসতো, যে ডাইরেকশন ওয়াইজ যদি দেখি, এসির ডাইরেকশন কোন দিকে, এদিকে এসি, এই সময় ভেলোসিটি কোন দিকে, ভি এদিকে, এখানে এসির ডাইরেকশন এদিকে, ভেলোসিটি ভি কোন দিকে, ভেলোসিটি ভি এদিকে। কনস্ট্যান্ট ভেলোসিটি বা কনস্ট্যান্ট স্পিড দিয়ে যদি মুভ করছে, ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন থাকার তো কোনো প্রশ্নই নেই, যেটাই থাকবে সেন্ট্রিপিটাল থাকবে। তো অ্যাক্সিলারেশন অ্যাভারেজ কি লিখতাম, ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল ডিভাইডেড বাই টাইম কতটা, ডেল্টা টি, টাইম হচ্ছে ডেল্টা টি, এটা এটা এটা। ভি ফাইনাল কোন দিকে, ভি মাইনাস আই ক্যাপের দিকে, মাইনাস ভি ইনিশিয়াল প্লাস আই এর দিকে, ডিভাইডেড বাই টোটাল ট্র্যাক কভার করতে যদি টাইম লাগতো ক্যাপিটাল টি, এখানে টাইম কত লাগবে, ক্যাপিটাল টি ডিভাইডেড বাই 2। ম্যাগনিটিউড যদি জানতে চাইতাম, এ অ্যাভারেজ মাইনাস মাইনাসে অ্যাড হয়ে যেত, কত আসতো, আসতো হচ্ছে 2v ডিভাইডেড বাই টি ইন্টু 2, তার মানে 4 টাইমস ভি ডিভাইডেড বাই টি। ক্যাপিটাল টি কত হয়, 2 পাই বাই ওমেগা, 2 পাই বাই ওমেগা, তো এখানে চলে যেত এটা, সেখান থেকে 2 বাই 2/পাই থাকলো। আচ্ছা, রেডিয়াস কত দিয়ে দিয়েছিল, আর ভি ইন্টু ওমেগা, ওমেগা ইন্টু ভি, সেটাই আমার কি হয়ে যায়, ভি স্কোয়ার বাই আর হয়ে যায়, তার মানে ভি স্কোয়ার ডিভাইডেড বাই কত, আর। বা সিম্পলি বলতে পারতি ওমেগা ইকুয়ালস টু, তো ভি বাই আর হয়, ভি স্কোয়ার, নিচে কত থাকলো আর। এটা যদি আমার অ্যাভারেজ অ্যাক্সিলারেশন হয়, এটাকেই আমি কি লিখছি, এটাকেই আমি লিখছি হচ্ছে অ্যাভারেজ অ্যাক্সিলারেশন। ট্যানজেনশিয়াল তো থাকার প্রশ্নই নেই, তার মানে এটাই আমার অ্যাভারেজ সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন, এটাই ইকুয়ালস টু এসি
অ্যাভারেজ ভ্যালু বসিয়ে দে, নর্মাল পেয়ে গেলাম অ্যাভারেজ। অ্যাভারেজ নর্মাল ফোর্স তাহলে কত হয়ে যাবে, এম ছিল 2m ভি স্কোয়ার বাই, তলায় কত পড়ে থাকবে, তলায় পড়ে থাকবে পাই টাইমস আর, আচ্ছা কিছু এরকম। হ্যাঁ, অপশন নাম্বার ডি কত, 2m ভি স্কোয়ার বাই পাই আর। একটু আলাদা কানেক্টিং, বাস এটাই যে কি হয়ে গেল, অ্যাভারেজ অ্যাক্সেলারেশন বার করেছিলাম সেটা অলরেডি আগে ছিল, সেটার জায়গায় এবারে অ্যাভারেজ অ্যাক্সেলারেশনের সাথেই কোথাও ডাইনামিক্সকে ইনভলভ করে দিল আর অ্যাভারেজ নর্মাল রিয়াকশন ফোর্স জানতে চাইলো। এটার জায়গায় যদি বলতো অ্যাভারেজ সেন্ট্রিপিটাল ফোর্স, সেম জিনিস করতাম, বাস এটুকুই। হোপফুলি ক্লিয়ার করার মতো, এটা তো খুব একটা টাফ সাইডে আমি দেখছি না, বরং ইজি সাইডেই একটু বলতে পারিস যে হ্যাঁ হয়তো একটু চেঞ্জ হয়েছে। নেক্সট কোশ্চেনের দিকে মুভ করি। কি বলেছে, এ সার্কুলার প্ল্যাটফর্ম রোটেটস, আচ্ছা প্ল্যাটফর্ম রোটেট করছে অ্যারাউন্ড এ ভার্টিক্যাল অ্যাক্সিস উইথ অ্যাঙ্গুলার ভেলোসিটি 10 রেডিয়ান পার সেকেন্ড, উইথ অ্যাঙ্গুলার ভেলোসিটি 10 radian per second. On the platform, a ball of mass 1 kg attached to the long axis of the platform by a thin rod of length, attached by a thin rod of length 10 centimeter. ঠিক, find the normal force exerted by the ball on the platform. Ball on the platform, friction is absent. চলো ঠিক, অনেক কিছু ডেটা তো দেয়নি, অল্প স্বল্প ডেটা দিয়েছে। দেখি, প্ল্যাটফর্ম রোটেট করছে, ছবি কিছু দিয়ে দিয়েছে, তো আগে ইনফরমেশন অ্যাড করে নিই। রোটেটস, অ্যাঙ্গুলার ভেলোসিটি এত, বলের মাস কত, বলের মাস হচ্ছে 1 kg, attached to the long axis by a thin rod of length, by a thin rod of length 10 centimeter, এরকম ভাবেই লিখি, লেন্থ অফ রড হচ্ছে 10 সেন্টিমিটার, তার মানে 0.1 মিটার। আগেই কনভার্ট করে নিলাম। ফাইন্ড দ্য নর্মাল ফোর্স এক্সার্টেড বাই দ্য বল অন দ্য প্ল্যাটফর্ম, বল অন দ্য প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্ম হচ্ছে এটা, আলফা কত, আলফা বলে দিয়েছে 30 ডিগ্রি। ঠিক, দেখি ডাইনামিক্সেরই কোশ্চেন পুরোটাই, হোপফুলি ভাল লাগবে দেখ কোশ্চেনটা। তো এত কিছু লিখে নেওয়ার পর ছবিটা, আচ্ছা এই রডের লেন্থ এটা বলে দিয়েছে না, রডের লেন্থ এইটা বলে দিয়েছে। ঠিক, দেখি তো আমার সিচুয়েশন ওয়াইজ প্ল্যাটফর্ম ছিল এটা, এখানে কিছু এই ছিল মিড পয়েন্ট, এখানে আমার ছিল রড, এটা হচ্ছে মাস, আলফা কত দিয়ে দিয়েছিল, আলফা দিয়ে দিয়েছিল 30 ডিগ্রি। ঠিক, মাস যদি এম হয়, এটা যদি ভার্টিক্যাল ঘটনাপত্র হয়, তাহলে দেখ এমজি নিচের দিকে আর এদের মধ্যে থাকতো নর্মাল এন। এর আগে অবধি যে কটা প্রবলেম করলাম অনেকগুলোতেই দেখেছি যে এমজি নিচের দিকে, নর্মাল ওপরের দিকে, কিন্তু দেখ তারা কিন্তু ক্যালকুলেশনে আসেনি, আমার সেন্ট্রিপিটাল ফোর্স দিয়ে দরকার ছিল সেই জন্যই আসেনি। এখানে বরং জানতে চাইলো কোনটা, জানতে চাইলো এই নর্মালটা কত। ঠিক, ঘুরবে যদি তাহলে কাউকে না কাউকে তো সাপ্লাই করতেই হবে, ট্র্যাক বলে দিল, প্ল্যাটফর্ম বলে দিল, আবার কি স্মুথ বলে দিল। আচ্ছা এটা ছিল আমার প্ল্যাটফর্ম, বা লিখে দিই স্মুথ প্ল্যাটফর্ম। স্মুথ প্ল্যাটফর্ম মানে ফ্রিকশন তো করতে পারছে না, ফ্রিকশন যদি সাপ্লাই করতে না পারে সেন্ট্রিপিটাল ফোর্স কে বাকি থাকলো, নর্মাল নেই, ফ্রিকশন নেই, তার মানে কোথাও না কোথাও এদিক বরাবর কি কাজ করছে, এদিক বরাবর কাজ করছে টেনশন টি। এটা যদি 30 হয়, টেনশনের আমি দুটো কম্পোনেন্ট পাবো, একটা কম্পোনেন্ট এদিকে টুয়ার্ড সেন্টার, সেটাকে লিখবো টি কস
30 আর এদিকে থাকলো আমার টি সাইন 30। ঠিক, সেন্ট্রিপিটাল ফোর্স কে সাপ্লাই করছে? একমাত্র ছবি দেখ যে সেন্ট্রিপিটাল ফোর্স যদি আমি দেখি টি কস 30 ছাড়া কারোর কাছে পসিবল না সেন্ট্রিপিটাল ফোর্স সাপ্লাই করা। তো আমি লিখে দিলাম সেন্ট্রিপিটাল ফোর্স এফসি ইকুয়ালস টু টি কস 30। আর ওয়াই অ্যাক্সিস বরাবরও কিসে আছে? ওয়াই অ্যাক্সিস বরাবরও আমার ইকুইলিব্রিয়ামে আছে। তাহলে ইকুইলিব্রিয়ামে যদি থাকে ওপরের টোটাল ফোর্স ইকুয়ালস টু নিচের ফোর্স, তাহলে কি লিখতাম? এন প্লাস টি সাইন 30 শুড বি ইকুয়ালস টু কি? শুড বি ইকুয়ালস টু এমজি। আচ্ছা, বার করতে বলেছিল আমাকে এন, তো এন কি পেয়ে যেতাম আমি? এম জি মাইনাস টি সাইন 30। এম এর ভ্যালু দেওয়া আছে, জি পুট করে দিলাম। টেনশন যদি বার করে দিতে পারি তাহলেই আমার কাজ হয়ে গেল। তো আপার ইকুয়েশনটা থেকে দেখ cos 30 ভ্যালু কত হয়? cos 30 ভ্যালু হয় আমাদের কত? √3/2। তো √3/2 যদি হয়ে যেত তাহলে আমি এখানে বলতে পারতাম টি ইকুয়ালস টু 2 এদিকে 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 এফসি বাই কত? √3। এফসির ভ্যালু কত? এফসির ভ্যালু হচ্ছে এম, আচ্ছা কি দিয়ে দিয়েছিল? ওমেগা দিয়ে দিয়েছিল না ভি দিয়ে দিয়েছিল? একবার চেক করে নিই। ওমেগা দিয়ে দিয়েছিল। এম ওমেগা স্কোয়ার আর এম ওমেগা স্কোয়ার আর বাই কত? √3 থাকলো। ঠিক আছে, হোপফুলি ক্লিয়ারলি দেখতে পাচ্ছিস? হ্যাঁ, এবার এই লেন্থটা বলে দিয়েছিল এল, এই রডের লেন্থ বলে দিয়েছিল এল, আবার সেই সেম জিনিস। তাহলে রেডিয়াস হয়ে যেত আর, সেটাকে কত লিখতাম? সেটাকে লিখতাম এল কস 30। বাস এইটুকুই। যে টেনশন বার করছি, টেনশন বেরিয়ে গেলেই নর্মাল বেরিয়ে যাবে। টি থাকলো এদিকে 2 এম ওমেগা স্কোয়ার এল কস 30 আর ইকুয়ালস টু বেরোলো এল কস 30 বাই কত? √3। তাহলে cos 30 হচ্ছে √3/2। এটা এটা আগেই ক্যান্সেল হয়ে যেত, যাক বসিয়ে দিলাম, অসুবিধা নেই। √3 এটা ক্যান্সেল হয়ে গেল। টি এর ভ্যালু তাহলে বেরিয়ে গেল এম ওমেগা স্কোয়ার এল। তো সেখান থেকে সিম্পলি আমাকে নর্মাল বার করতে হবে। নর্মাল ইকুয়ালস টু থাকছে এম জি মাইনাস টি। টি কত? এম ওমেগা স্কোয়ার এল সাইন 30। সাইন 30 হচ্ছে ডিভাইডেড বাই 2। এবার ক্যালকুলেশন করে নিই, বাস সিম্পল। মাস হচ্ছে কতটা? আচ্ছা, মাস এদিকে বের করে নিলাম, জি মাইনাস ওমেগা স্কোয়ার এল বাই কত পড়ে থাকলো? 2। ওমেগা 10, মাস 1 কেজি, লেন্থ হচ্ছে 0.1, মাস 1 কেজি, জি এর ভ্যালু 10 ফুট করে দিই, ওমেগাও 10 দিয়েছিল, 10 রেডিয়ান পার সেকেন্ড, তার মানে হয়ে গেল 100। লেন্থ দিয়েছিল কত? 10 সেন্টিমিটার, তার মানে 0.1 ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই 2। এখানে আসতো 10, 10 ডিভাইডেড বাই 2 5, তার মানে আলটিমেটলি কত? নর্মাল রিয়াকশন যেটা জানতে চেয়েছিল, অপশন দেয়নি, নিউমেরিক্যাল আনসার টাইপ ছিল। তো কত বেরিয়ে গেল? 5 নিউটন। দেখ এবার আস্তে আস্তে আশা করি যে এইখানে যখন পৌঁছালাম, এবার কিন্তু সিম্পল ফ্লো এর মধ্যে এটা চলে আসার কথা, কারণ যত রকম ডাইনামিক্স দেখলাম, কে ঘোরাচ্ছে না ঘোরাচ্ছে, আলটিমেটলি সেটাকে ব্যালেন্স করা। সার্কুলার মোশন খালি একটাই জিনিস বলছে, এফসি ইকুয়ালস টু মাস ইন্টু সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন। বাদ বাকি যে কোনো ক্যালকুলেশনই তো দেখ নিউটনস লস অফ মোশনের পার্ট। যে আগের ধাপ যত ক্লিয়ার হবে তত দেখবি পরের ধাপ ক্লিয়ার হবে। নর্মালি এখন অবধি আমি হরিজেন্টাল সার্কুলার মোশন করছি, এটা যত সুন্দরভাবে সেট হবে ভার্টিক্যাল সার্কুলার মোশন
তত দেখবি ক্ল্যারিটি আসতে থাকবে। কিন্তু হ্যাঁ, এখানে যদি ফল্ট থেকে যায় ওখানে কিছু না কিছু ফল্ট তো থাকবেই। তাই ক্রিস্টাল ক্লিয়ার ভাবে টাইম নে, যখন ক্লাসে করছি দেখছি টাইম নিয়ে বোঝ, তারপর অ্যাপ্লাই কর, দেখবি হতে বাধ্য প্রবলেম। কোনো আউট অফ দ্য ওয়ার্ল্ডের জিনিস ফিজিক্স না। চলো, হোপফুলি ক্লিয়ার করতে পারলাম। নেক্সট কোশ্চেন দেখি। ওকে, এটা এবারে ঠিক আছে, বড় সড়ো কিছু দিয়ে দিয়েছে, দেখি কি বলেছে। টু ইকুয়াল মাসেস এম ইচ আর অ্যাটাচড বাই এ স্ট্রিং, দুটো ইকুয়াল মাস এম ইচ আর অ্যাটাচড বাই এ স্ট্রিং, one mass lies at radial distance r, one mass lies at radial distance r from the center of a horizontal turning table, আচ্ছা আবার সেই টেবিল, which rotates with constant angular velocity omega 2 radian per second, while the other mass hangs from the string, while the other mass hangs from the string ইনসাইড দ্য টার্নস্টেবল হলো স্পিন্ডেল। ঠিক আছে, তার মানে ঘটনা এটাই যে দেখ এখানে একটা মাস ছিল, সেখান দিয়ে তার গেছিল, পুলি ছিল, এখানে মধ্যেখানটা ফাঁকা, পুরোটাই একটা টেবিল টাইপের, তার মধ্যেখানটা কি ছিল, হলো পুরো। মানে ঘটনাটা আগে এখান থেকে দেখতে থাকি, যে এই ধর টপ ভিউ যদি দেখতি, এটা তো টেবিল, এখানে একটা মাস রাখা ছিল এম, মধ্যেখানে একটা হোল করা আছে, এখান থেকে স্ট্রিং গেছে, দিয়ে স্ট্রিং তারপর কোন দিকে, ভেতরের দিকে, সেটাই এখানে জাস্ট এরকম ভাবে এসছে। আচ্ছা, ইনসাইড দ্য টার্নস্টেবল দ্য কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন বিটুইন দ্য টার্নটেবল অ্যান্ড দ্য মাস লাইং অন ইট বলে দিয়েছে এত, দ্য ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম ভ্যালুজ অফ আর such that the mass lying on the turntable does not slides r, ঠিক তো সেখানে আচ্ছা এই রেডিয়াস আর তার ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালুর ডিফারেন্স কোথাও জানতে চেয়েছে। তো 100% কোশ্চেনের সাইজ দেখি বুঝতে পারছি যে এটা যেই অ্যাডভান্সের কাজ, এটা অন্য কোনো এক্সামের কাজ না। কিন্তু হ্যাঁ, এটার থেকে ছোট পার্ট নিয়ে অনেক পিওয়াইকিউ দেখতে পাবি, যেই মেন্সেও, ইভেন নিটে হয়তো দেখতে পাবি না, কিন্তু যেই মেন্সে তো দিচ্ছেই। আর এখন যা নিটের লেভেল ধর লেভেল 25 শো করে দিল, এটার থেকে একটা ছোট্ট প্রবলেম বানানো কোনো অস্বাভাবিক ইস্যু না। আইডিয়া থাকলে বেটার, যদি মনে হয় ভয় লাগছে স্কিপও করতে পারিস, কিন্তু যারা জেইল পাবলিক তারা 100% দেখ জিনিসটাকে, যে এখানে কিছু কোন মেথড দিয়ে করব না করব সেটার উপরেও অনেক কিছু ডিপেন্ড করছে। তো আগে একবার পুরো জিনিসটাকে দেখিন, ছবি যা খুশি হোক ওরা দিয়ে দিয়েছে, আমরা আমাদের মতো দেখি, আমরা আমাদের মতো এই নিয়ে নিলাম, টেবিল নিয়ে নিলাম, এটা এত কিছু কাটফাট লাগাচ্ছি না। তো আমাদের কাছে সিম্পলি এরকম কি ছিল, এখানে পুলি ছিল, পুলিটা একটু এদিকে নিয়ে নে, এখানে একটা মাস অ্যাটাচ ছিল এ এম, আর এখান থেকে সেম মাস এম, পুরো স্ট্রাকচারটা রোটেট করছে কত দিয়ে, ওমেগা, ওমেগার ভ্যালু কি ফিক্স বলে দিয়েছিল, টু ইকুয়াল মাসেস, দুটোই এম এম, ইনফরমেশন নিতে থাকি, আর ফ্রম দ্য সেন্টার অফ হরিজন্টাল টেবিল, এটুকুটাকে ওরা বলে দিল আর। ঠিক আছে, ওমেগার ভ্যালু বলে দিয়েছে 2 রেডিয়ান পার সেকেন্ড, ওমেগার ভ্যালু 2 রেডিয়ান পার সেকেন্ড ফিক্স থাকলো। While the other mass hangs from the string inside the turnstable hollow spindle, the coefficient of static friction, ঠিক, mu s equals to কত, mu s equals to বলে দিয়েছে ওটা 0.8, the maximum and minimum values of r such that the mass lying on the turntable does not slide, ঠিক, যে আর এর ম্যাক্সিমাম ভ্যালু আর মিনিমাম ভ্যালু যাতে এই মাস আর এই মাস কি না করে, স্লাইড না করে। তো একবার জাস্ট আমি যা কিছু নিউটনস লজ অফ মোশন থেকে জানি সেটুকুকে অ্যাপ্লাই করি। দেখ এখানে আমার এমজি, ওপরের দিকে আমার নর্মাল এন, ওয়াই অ্যাক্সিস বরাবর এই মাস তো ইকুইলিব্রিয়ামে, তার মানে এন ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে, এন ইকুয়ালস টু এমজি হয়ে গেল। আচ্ছা, এখানে আমার
এমজি। এও স্লাইড যদি না করে, এও তাহলে স্লাইড করছে না, তাহলে ওপরের দিকে একে কে বাঁচাচ্ছে একমাত্র টেনশন টি। সেই টেনশনই আসছে এদিকে, সেই টেনশনই যদি এদিকে আসে, টেনশন টি এদিকে। এবার যখন ঘটনা এরকম হবে তখন দেখ যে টেনশন টি এদিকে, এ তো চুপচাপ ফিক্স দাঁড়িয়ে আছে, আমি মানছি অসুবিধা নেই। তাহলে এর এখান থেকে আমি এটাও বলে দিতে পারি যে ওপরের মাস যদি স্লিপ না করে, এও স্লিপ করছে না, এও ইকুইলিব্রিয়ামে, এও ইকুইলিব্রিয়ামে যদি হয়ে যায়, তাহলে এই টেনশনটি ইকুয়ালস টু কি হতে বাধ্য? এমজি হতে তো বাধ্য, না হলেই তো এ স্লিপ করা শুরু করে দিত। ঠিক, এবার প্রশ্ন হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন, মিনিমাম আর ম্যাক্সিমাম ভ্যালু অফ রেডিয়াস বলে দিয়েছে। স্ট্যাটিক ফ্রিকশন কোন কোন দিকে অ্যাক্ট হতে পারে, যেমন ধর ওমেগাকে আমি ফিক্স ধরছি, যে এখানে কনসেপচুয়াল ক্ল্যারিটি যদি না থাকে তাহলে কোশ্চেনের হার্টকে ধরা কিন্তু বা ব্রেনকে ধরা কিন্তু কোথাও না কোথাও টাফ হয়ে যায়। যে আমার এফসি ইকুয়ালস টু, হোপফুলি ক্লিয়ারলি দেখতে পাচ্ছিস, এফসি ইকুয়ালস টু আমি জানি কত, এম ওমেগা স্কোয়ার আর। ঠিক, এফসি ইকুয়ালস টু এম ওমেগা স্কোয়ার আর। এরা যেটা ভেরিয়েবল করতে চেয়েছে সেটা হচ্ছে রেডিয়াস, তাহলে আমার আর ইকুয়ালস টু এখান থেকে লিখতে পারতাম এফসি বাই এম ওমেগা স্কোয়ার। আর ইকুয়ালস টু এফসি বাই এম ওমেগা স্কোয়ার, এম কনস্ট্যান্ট ওমেগা কনস্ট্যান্ট, তাহলে বলা যেত আর প্রপোর্শনাল টু কত হয়ে যেত, এফসি। রেডিয়াস যখন ম্যাক্সিমাম, এফসিও তাহলে তখন কি ম্যাক্সিমাম। রেডিয়াস যখন মিনিমাম, এফসিও তখন তাহলে কি মিনিমাম। ঠিক, এফসি মিনিমামের ওপর ডিপেন্ড করছে ঘুরিয়ে, এরা যেটা জানতে চাইলো সেটা অ্যাকচুয়ালি উল্টোভাবে দেখলে ডিপেন্ড করছে কার ওপর, এফসির ওপর। এফসি ম্যাক্সিমাম যদি হয়, রেডিয়াস ম্যাক্সিমাম হচ্ছে, এফসি মিনিমাম হলে রেডিয়াস কি হচ্ছে মিনিমাম। তার মানে তো প্রথম পয়েন্ট এটা, তার মানে এফসি কি হতে হবে, ভেরিয়েবল হতে হবে। এবার দেখ একজন যে এফসি সাপ্লাই করছে সেটা আমি বুঝতে পারছি, সেটাকে টেনশন টি, বাদবাকি ফ্রিকশন পড়ে থাকলো, স্লিপ করছে না, তার মানে কোন ফ্রিকশন, স্ট্যাটিক ফ্রিকশন। স্ট্যাটিক ফ্রিকশন এবার হতে পারে দেখ, যে স্ট্যাটিক ফ্রিকশন সাপোজ ধর ঘটনা এরকম যে যদি ছিটকে বেরিয়ে যেতে চাইতো, তাহলে স্ট্যাটিক ফ্রিকশন কোন দিকে কাজ করতো, টুয়ার্ডস সেন্টার অফ দ্য টেবিল। আবার যদি এদিকে স্লিপ করতে চাইতো, এই মাসটা সাপোজ ধর স্লাইড করে টুয়ার্ডস সেন্টার যেতে চাইছে, তখন স্ট্যাটিক ফ্রিকশন কোন দিকে লাগতো, উল্টো দিকে লাগতো। তার মানে এটুকু বুঝলাম এখনো অবধি, ক্লিয়ার আশা করি করতে পারলাম যে এখানে আমার এফসি নিজেই কি ভেরিয়েবল, টেনশনের ডাইরেকশন এদিকে সেটা ইকুয়ালস টু এমজি, এখানে কোনো চেঞ্জেস নেই। এবার স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালু কিছুই হতে পারে, এখানে একদম ডাইরেক্ট ম্যাক্সিমাম মিনিমাম জানতে চাইছে, তো আমি এফএস ম্যাক্সেই চলে যাব। যখন এই সাইডে আমি ধরতাম এফএস ম্যাক্স, এটাকে যদি ধরতাম, তাহলে আমার খেয়াল করি সেই জায়গাটা, যে দুজনে মিলে কি সাপ্লাই করছে, সেন্ট্রিপিটাল ফোর্স সাপ্লাই করছে, তাহলে আমি লিখতাম এফসি ইকুয়ালস টু টি প্লাস এফএস ম্যাক্স। এই সময় টি প্লাস এফএস ম্যাক্স দুজনেই এদিকে, তাহলে এফসিও কি হয়ে যেত, ম্যাক্সিমাম হয়ে যেত। আবার যদি ধর স্লিপ করার চেষ্টা করতো এদিকে, স্ট্যাটিক ফ্রিকশন লাগতো উল্টো দিকে, এফএস ম্যাক্স ডাইরেকশন চেঞ্জ করতে পারে, সেলফ অ্যাডজাস্টিং ফোর্স কোনো একটা আগের লেকচারে বলেছি, তখন আমার এই দুজন মিলে হয়ে যেত এফসি ইকুয়ালস টু কত লিখতাম, টি মাইনাস এফএস ম্যাক্স লিখতাম। কারণ ঘুরছে যখন, করতে তো হবেই, আমাকে সেন্ট্রিপিটাল ফোর্স প্রোভাইড করতেই হবে, তার মানে টেনশনকে তখন বেশি হতে হতো। এটা আমার কি হয়ে যেত, এটাই আমার হয়ে যেত মিনিমাম এফসি। আমাকে আর ম্যাক্স আর আর মিনিমাম জানতে চেয়েছিল, দিয়ে আবার সেটা জানতে চেয়ে আবার তাদের ডিফারেন্স জানতে চেয়েছিল। তো দেখিনি কি হবে, হোপফুলি এফসি ম্যাক্স আর এফসি মিনিমামের ঘটনাপত্র ক্লিয়ার করতে পারলাম। ব্যাস, তারপর আর একটাই স্টেপ। চল এবার এদিকে আসি, আমার এফ
সি ম্যাক্সিমাম কত বেরোলো, ম্যাক্সিমাম বেরোলো টি প্লাস এফএস ম্যাক্স, আর এফসি মিনিমাম বেরোলো টি মাইনাস এফএস ম্যাক্স। টেনশনের ভ্যালু আমি জানতাম এম জি প্লাস এফএস ম্যাক্সের ভ্যালু হয় মিউ ইন্টু এন, এনকে এনটাও আমার এমজি থাকছে, অসুবিধা নেই এখানে। তাহলে টি ইকুয়ালস টু এমজি অলরেডি পেয়ে গেছিলাম, মিউ ইন্টু এমজি। এমজি কমন যদি নিয়ে নিতাম পড়ে থাকতো 1 মাইনাস মিউ, এখানে এমজি কমন নিলে 1 প্লাস মিউ। এফসি ম্যাক্স তো আমার কি হয়ে যেত, এম ওমেগা কনস্ট্যান্ট, আর ভেরিয়েবল ছিল এদিক ওদিক, তো আমার হয়ে গেল আর ম্যাক্স, আর এদিকে এম কনস্ট্যান্ট ওমেগা কনস্ট্যান্ট, এখানে লিখতাম আর মিনিমাম। ঠিক, এম এম ক্যান্সেল হতো, এম এম ক্যান্সেল হতো, আর ম্যাক্সের ভ্যালু বেরিয়ে যেত তাহলে 1 প্লাস মিউ বাই ওমেগা স্কোয়ার, আর এখান থেকে আর মিনিমাম বেরিয়ে যেত, ও জি ছিল না, সরি এখানে একটা জি ছিল, 1 মাইনাস মিউ টাইমস জি বাই ওমেগা স্কোয়ার। একবার মিউ হচ্ছে 0.8, 0.8ই তো চেক করে নিই, মিউ হচ্ছে 0.8, আর কি জি 10 নিয়ে নিতাম, আর কিছু লাগবে ওখানে, ওমেগা হচ্ছে 2, ওমেগা হচ্ছে 2, তার মানে 1.8 ইন্টু 10 ডিভাইডেড বাই 4, আর এখানে আমার আসছে 0.2 ইন্টু 10 বাই কত 4। ফুলি সব ক্যালকুলেশন ঠিক করেছি। তাহলে 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 আমার এখানে আসতো 18/4, 9/2, তার মানে 4.5, আর এখানে আসতো হচ্ছে 2/4, তার মানে 2/4, 1/2.5। সেখান থেকে ওরা যেটা জানতে চেয়েছিল, আর ম্যাক্স মাইনাস আর মিনিমাম 4.5 মাইনাস 0.5, ভ্যালু কত বেরিয়ে গেল, ভ্যালু বেরিয়ে গেল 4। বিউটিফুল কোশ্চেন। আর দেখ কোশ্চেন দেখেই বুঝতে পারছিস যে এটা যেই অ্যাডভান্স, ওই যে বলেছিলাম ওরা ডাইরেক্ট প্রশ্ন তো কিছু করবে না, অনেক কিছু লিঙ্ক করবে যাতে তোর মাথাটা খারাপ হয় বা কোশ্চেন দেখেই কেউ ছুটতে পালিয়ে যায়। তবে যতদূর অবধি আমরা করেছি সিনসিয়ারলি যদি ফলো করে থাকিস, এটা কিন্তু টাফ না হলেও ডুয়েবল তো 100% মনে হবে। খালি হ্যাঁ, স্ট্যাটিক ফ্রিকশনের কনসেপ্টটা এখানে প্রচণ্ড ক্রিটিক্যাল, সেটাও দেখ। নিউটনস লজ অফ মোশনের ওখানে স্ট্যাটিক ফ্রিকশন যদি ক্লিয়ার থাকে তাহলে এটার তো কোনো অসুবিধাই নেই। হোপফুলি ক্লিয়ার করতে পারলাম আমাদের ডাইনামিক্সের ওপর একটা লেভেল অফ কোশ্চেন। এদিকে শেষ হলো আজকের এই লেকচার, এত দূর অবধিই রাখছি। আরও ভালো কোশ্চেন পেলে আরও প্রবলেম দিতে থাকবো, কিন্তু নেক্সট আমরা কিন্তু স্টার্ট করে দেবো থিওরি। এবার ওয়ার্ক পাওয়ার এনার্জি চলতে থাকবে, বাদ বাকি যা কিছু আছে ওগুলো প্লেলিস্ট ওয়াইজ দেখতে পাবি, আপডেট হয়ে গেছে, জাস্ট ফলো করতে থাকিস। থ্যাংক ইউ ফর ওয়াচিং।